ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন সেটা ওই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। সবচেয়ে দাসত্বের নমুনা, দাসত্বের প্রমাণ এই সরকার দেখিয়েছে এই বিশেষ করে গত এই 1-1.5 দশক যাবত। তাদের কাছ থেকে আমাদের লাভ আছে, তাদের কাছ থেকে আমরা রেমিটেন্স আসে সব দেশ থেকে, আমরা শিক্ষা দীক্ষা পাই, আমরা সভ্যতা শিখি, গণতন্ত্র শিখি, বহুত কিছু শিখতে পাই তাদের কাছ থেকে। কিন্তু মানুষ কষ্ট পায় পার্শ্ববর্তী এমন কোন দেশ থেকে যদি প্রভুত্ব, যে প্রভুত্ব তারা দেওয়ার কিছু নাই, রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আমায় শুধু রেখো মনে, এইটাই আমি চাই। এরা কি দেব? জাতীয় পার্টি দেখে দেখে তামসা দেখতেছে, ঠিক আছে, তামসা দেখতেছে এবং মানে তামসা দেখে সিদ্ধান্ত নিবে যে কার কাছে যাবে। হ্যাঁ হ্যাঁ, যেদিকে লাভবান সেদিকে যাবে, যেদিকে লাভ সেদিকে। বলতেছি ইনফ্যাক্ট তামসা দেখা ছাড়া আর কোনো কাজ মূলত তাদের নাই। আমি ওবায়দুল কাদের সাহেবের যে উক্তিটা উনি করে যাচ্ছেন, প্রায় উনি করেন এইভাবে যে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব, আমি বিএনপি বলে কোনো কথা বলছি না। বাংলাদেশে এ যাবৎকালে 52-53 বছরের বাংলাদেশের বয়সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাসত্বের নমুনা দেখাইছে বাংলাদেশের এই সরকার, আওয়ামী লীগ সরকার। সে কিভাবে, আমি ক্যাটেগরিক্যালি যদি বলি যে তারা কিভাবে বাংলাদেশকে গোলাম বানাইছে, বাংলাদেশকে দাস বানাইছে, গোলাম বানাইছে, নত জানু বানাইছে এবং নত তালু বানাইছে। বাংলাদেশের মানুষগুলোর ইজ্জত আবরু, বাংলাদেশের মানুষের তাহজিব তামাদ্দন সমস্ত বিদেশিদের কাছে বন্ধক রেখেছে, বন্ধক। যে তোমাদের কাছে আমাদের ইজ্জত, আমাদের আবরু, আমাদের মান, আমাদের সম্মান, আমাদের এন্টিটি সমস্ত কিছু তোমাদের কাছে বন্ধক রাখলাম, আমি ক্ষমতায় থাকব এবং ক্ষমতা চালাবো এর বিনিময়ে। এটাই সর্বকালের, আমি বলবো এর সব সব আমলেই কম বেশ দাসত্বগিরি হয়েছে, গোলামি হয়েছে। স্বাধীনতার পরে আমরা গোলামি চুক্তির কথা শুনতাম, 25 বছরের গোলামি চুক্তি, এটা আমরা শুনতাম, দেখেছি। সেই গোলামি চুক্তির রেশ যাইতে না যাইতে আবার আমরা দেখলাম ট্রান্সশিপমেন্ট করে আমাদের বুকের উপর গড়গড় করে ভারতবর্ষকে আপনি সুবিধা করে দিলেন। সেই সুবিধার বিনিময়ে আমরা কি পাইলাম, জনগণ কি পাইলো, আজ পর্যন্ত চোখে দেখলাম না। সে আগুন জ্বলে গেল, চোখে দেখলাম না। এখন এই আজম ভাইরা বলতে পারবে যে আমরা কি সুবিধা পাচ্ছি কি পাচ্ছি না। সুতরাং ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন সেটা ওই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। সবচেয়ে দাসত্বের নমুনা, দাসত্বের প্রমাণ এই সরকার দেখিয়েছে এই বিশেষ করে গত এই 1-1.5 দশক যাবত। এবার আসি, আমি একটা কথা বলবো, প্রধানত এই যে বিদেশি প্রভু, আমার কথা শোনা যায় আপা? শুনছি আপনাকে। আচ্ছা, বিদেশি প্রভু ছাড়া আপনি দেখেন, বিদেশি প্রভু ছাড়া ক্ষমতায় থাকা যায় না। এটা বাংলাদেশের একটা নাবালক যে কোনো লোকও বুঝে, একটা নাবালক বাচ্চাও বুঝে যে বাংলাদেশে ক্ষমতা টিকে থাকতে হইলে বিদেশি প্রভু লাগবে। এখন বিদেশি প্রভু কে? বিদেশি প্রভু আপনার ভারতবর্ষ বিদেশি প্রভু, আমেরিকা যুক্তরাষ্ট্র বিদেশি প্রভু, যুক্তরাজ্য বিদেশি প্রভু, চায়নাও বিদেশি প্রভু। এখন আমরা কোন প্রভুত্বে, কোন গোলামিতে বেশি আকণ্ঠ নিমজ্জিত, এটা বুঝতে হবে আগে। কোন প্রভু আমাদেরকে বেশি আপনার করে, আমাদেরকে চেপে ধরছে। আমেরিকা যুক্তরাষ্ট্র 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে প্রভুত্বগিরি করে আমরা আমাদের খুব একটা এটার আছড় লাগে বলে আমরা জনগণ মনে করে না। তারপর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তারা যে প্রভুত্ব করে, তারা যে আমাদেরকে খবরদারি করে, তারা যে দাদাগিরি করে, সেটা আমরা মনে করি তারা অনেক উন্নত রাষ্ট্র। আমি সাধারণ মানুষের কথা বলছি, তারা অনেক উন্নত রাষ্ট্র, তারা না হয় কিছু দাদাগিরি করবেই, তাদের কাছ থেকে আমাদের লাভ আছে, তাদের কাছ থেকে আমরা রেমিটেন্স আসে সব দেশ থেকে, আমরা শিক্ষা দীক্ষা পাই, আমরা সভ্যতা শিখি, গণতন্ত্র শিখি, বহুত কিছু শিখতে পাই তাদের কাছ থেকে। কিন্তু মানুষ কষ্ট পায় পার্শ্ববর্তী এমন কোন দেশ থেকে যদি প্রভুত্ব, যে প্রভুত্ব তারা দেওয়ার কিছু নাই, রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আমায় শুধু রেখো মনে, এইটাই আমি চাই।
এরা কি যে মানুষ মনে করে যে আমরা এমন একটা দেশের প্রভুত্ব করব যে প্রভুত্বতে যদি প্রভুত্ব করতেই হয়, প্রথম কথা এদেশের মানুষ প্রভুত্ব করতে চায় না, গোলামি করতে চায় না, এদেশের মানুষ মাথা উঁচু করে কিন্তু দাঁড়াতে চায়। গোলামি করে প্রভুত্ব করে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে সেই সেটা প্রভুত্বকে সেটা রাজনৈতিক সেই নেতাদের, প্রভুত্ব তো আপনারাও মেনটেন করেন, জাতীয় পার্টিও তো সেটা সেই প্রভুত্ব। রাজনৈতিক, আচ্ছা সেটা বলছি, সেটা রাজনৈতিক নেতাদের বিষয়। সাধারণ মানুষ কিন্তু প্রভুত্ব চিনেও না, জানেও না, করতেও চায় না। তারা না খাইলেও মাথা উঁচু করে রাখতে চায়। তারা যদি না খাইও থাকে, তারা যদি কোনো কিছু নাও পায়, বৈষয়িক কোনো কিছু, তাও তারা ইজ্জত আব্রু সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। কিন্তু আমাদের এলিট শ্রেণীদের তাদের দরকার আছে মাথা নত করিয়া হইলেও আপনার স্বার্থ লাগবে, ক্ষমতা লাগবে, এটা মানুষের দরকার নেই। মানুষ, আপনাকে কনসেপ্ট বুঝতে হবে। সাধারণ মানুষের কনসেপ্ট একরকম, আর এলিট শ্রেণীর কনসেপ্ট একরকম। এলিট শ্রেণীরা নিজের ইজ্জত আব্রুকে বিক্রি করে দিয়া শেষ করবেন বৈষয়িক মাহমুদ লাভ ভাই। লাভ করে, কিন্তু মানুষ এটা করে না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা একসময় বলতাম আমাদের রাজনীতিতে দিল্লির প্রভুত্ব, আমাদের এই দেশে আমাদের রাজনীতিতে এই ন্যারেটিভটা চমৎকার করে খুবই প্রচলিত আছে, দিল্লির প্রভুত্ব। আবার বলতো একসময় পিন্ডির প্রভুত্ব। পিন্ডির প্রভুত্ব এখন ছোট হয়ে গেছে, এখন ওদের প্রভুত্ব এরা অনেক দূরে, ওখান তারা প্রভুত্ব তারা গোলামি করবে, আমাদের উপরে ছড়ি ঘুরাবে। এটা এটা এখন একটা রাজনৈতিক স্লোগান হয়ে গেছে, খুব একটা ইয়ে নয়, মানে বাস্তবিক না। মানে ইয়ে পাকিস্তান আবার আমাদেরকে দখল করে আমাদের উপরে ছড়ি ঘুরাবে, এটা এখন এক পাগলও মনে করে না, কারণ তারা নিজেরাই পারে মাহমুদ না, ভাই শেষ করবেন। তাদের নিজের। কিন্তু 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 ভারতবর্ষ আমাদের উপরে প্রভুত্ব করে বা করতে চায়, বা তারা আমাদের উপরে আমাদেরকে কিছু না দিয়েও আমাদের কিছু নীতি চায়, এটা মানুষ বিশ্বাস করে এবং মানুষ দেখছে। এটা মানুষ মনে করে যে দে আর নট দি ট্রাইড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ বাংলাদেশ, এটা মানুষ মনে করে। সুতরাং আমি যে শেষ করছি যে কথাটা আমাদের ওবায়দুল কাদের সাহেব বলে যাচ্ছেন, ওনাদেরকে তো বলা হয় যে স্লোগানটা খুবই পরিচিত, মাঠে ময়দানে যেখানে সেখানে শুনি, আওয়ামী লীগ আউলিয়া, দেশ হইল দেউলিয়া। আমি জানি না কেন কয় এটা, এটা কি কারণে এত বেশি এত পপুলার স্লোগানটা হয়ে গেল গা। আমরা ইতিপূর্বে এর আগেও আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু এরকম স্লোগান তো আর কখনো দেখি নাই। কিন্তু এই স্লোগানটা এখন এই মুহূর্তে কেন এত বেশি পরিচিতি লাভ করলো, এটা একটা দেখার বিষয়, এটা একটা বুঝার বিষয়, এটা অনুধাবন করার বিষয়। মানুষের মধ্যে এটা এটা খুব বেশি করে চিন্তার মধ্যে ফেলা দিচ্ছে মানুষকে, যে আউলিয়া আর দেউলিয়া এটা কেন হইলো। ধন্যবাদ।